হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা ভীষণ সুন্দর ফ্রেজ নিয়ে এসেছি। আমরা আমাদের প্রতিক্রিয়া যখন সংযতভাবে ব্যক্ত করি তখনই কিন্তু এই ফ্রেজটা ব্যবহার করা হয়। সচরাচর নেগেটিভ ক্ষেত্রে বা নেতিবাচক ক্ষেত্রেই এই ফ্রেজের ব্যবহার বেশি। ইতিবাচক ব্যাপার বোঝাতেও ব্যবহার করা হয় এই ফ্রেজ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নেতিবাচক কোনো ঘটনা বা নেতিবাচক কোনো কাজের ক্ষেত্রে আমরা যখন আমাদের প্রতিক্রিয়াকে সংযতভাবে প্রকাশ করি তখনই এই ফ্রেজটা ব্যবহার করা হয়। অর্থাৎ কিনা কোনো ঘটনা বা কোনো অবস্থাকে যতটা খারাপ বা যতটা কঠিন মনে করা হচ্ছে, বাস্তবে সেটা তার থেকেও অনেক বেশি কঠিন, কিন্তু আমরা তা প্রকাশ করছি সংযতভাবে। আর ফ্রেজটা কি সেটা জেনে নেওয়ার আগে বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে নিই, তাতে বুঝতে অনেকটা সুবিধা হবে। অল্প কথায় বলতে গেলে খাবারের মান ভালো ছিল না। খাবারের মান ভালো ছিল না অল্প কথায় আমরা বলে দিলাম, কিন্তু বাস্তবে খাবারটা ছিল একেবারে খারাপ, নষ্ট হয়ে যাওয়া খাবার, মুখে তোলার অযোগ্য। কিন্তু অত কঠিনভাবে আমরা আমাদের প্রতিক্রিয়া জানালাম না, আমরা সংযতভাবে প্রতিক্রিয়া জানালাম কি, যে অল্প কথায় বলতে গেলে খাবারের মান ভালো ছিল না। সংক্ষেপে বলতে হলে আমি তাকে পছন্দ করি না, বাস্তবে আমি তাকে ঘেন্না করি, তাকে আমি সহ্যই করতে পারি না। কিন্তু অত শক্তভাবে বা অত রুডভাবে আমরা আমাদের রিয়াকশান বা প্রতিক্রিয়া ব্যক্ত করলাম না, আমরা সংযতভাবে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করলাম। তাই আমি বললাম সংক্ষেপে বলতে গেলে আমি তাকে পছন্দ করি না। এক কথায় বলতে গেলে তোমার এখানে আসা উচিত হয়নি, তুমি যে এখানে এসেছো তোমার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে, এইখানে তুমি শত্রু পরিবেষ্টিত হয়ে আছো, কিন্তু এত কঠিনভাবে আমি আমার মতামত ব্যক্ত করছি না, আমার প্রতিক্রিয়া জানাচ্ছি না, আমি সেটাকে সংযতভাবে তাকে বলছি যে এক কথায় বলতে গেলে তোমার এখানে আসাটা উচিত হয়নি। অর্থাৎ কিনা পরিস্থিতিকে যত সহজভাবে দেখানো হচ্ছে বা যতটা খারাপ বলা হচ্ছে, বাস্তবে তা কিন্তু তার থেকে আরও অনেক বেশি খারাপ, আরও অনেক বেশি সংকটপূর্ণ বা জটিল। সহজভাবে বলতে হলে সে ভালো লোক ছিল না। বাস্তবে কি ছিল? বাস্তবে সে ছিল একজন ক্রিমিনাল, সে লোককে অতিষ্ঠ করে তুলতো, এখন জেলে গেছে, কিন্তু আমি সহজভাবে বলছি যে সে লোক ভালো ছিল না। অর্থাৎ কিনা আমি আমার প্রতিক্রিয়া এটা অত কঠিনভাবে ব্যক্ত করলাম না, বরঞ্চ আমার প্রতিক্রিয়াকে আমি সংযত করলাম এবং আমি বললাম যে সহজভাবে বলতে গেলে সে লোকটা ভালো ছিল না। আর এই যে চারটে বাংলা বাক্য আমরা পড়লাম, এই বাক্যগুলোতে তো একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে আমরা আমাদের প্রতিক্রিয়া অনেক সংযতভাবে ব্যক্ত করছি। পরিস্থিতিকে যতটা কঠিন বা যতটা জটিল অথবা যতটা খারাপ বলে বলা হচ্ছে বা দেখানো হচ্ছে, বাস্তবে পরিস্থিতি তার থেকে আরও অনেক বেশি খারাপ, অনেক বেশি জটিল এবং অনেক বেশি সংকটপূর্ণ। আর এই ব্যাপারটাই বোঝাতে গেলে আমরা যে ফ্রেজটা ব্যবহার করব সেই ফ্রেজটা হচ্ছে to put it mildly, to put it mildly, এই সেই ফ্রেজ যা দিয়ে আমরা নিজেদের প্রতিক্রিয়া কোনো নেতিবাচক ব্যাপারে বা কোনো নেগেটিভ ব্যাপারে আমরা আমাদের প্রতিক্রিয়া সংযতভাবে ব্যক্ত করব। পরিস্থিতি যতটা খারাপ বা যতটা জটিল বলে বর্ণনা করা হচ্ছে, বাস্তবে পরিস্থিতি তার থেকে অনেক বেশি খারাপ এবং অনেক বেশি জটিল, কিন্তু আমরা তা হালকা করে দেখাচ্ছি আমাদের সংযত প্রতিক্রিয়ার মাধ্যমে। আর এই ব্যাপারটাই আমরা প্রকাশ করব টু পুট ইট মাইল্ডলি। এইখানে দেখো প্রত্যেকটা বাক্যে যে আন্ডারলাইন করা অংশগুলো আছে, যে শব্দগুচ্ছগুলো বা যে ফ্রেজ রয়েছে, প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রতিক্রিয়াকে সংযতভাবেই প্রকাশ করছে। তো চলো এবার আমরা পুট ইট মাইল্ডলি এই ফ্রেজটা ব্যবহার করে এই বাক্যগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি। অল্প কথায় বলতে গেলে ফ্রেজটাই বসাবো, টু পুট ইট মাইল্ডলি, খাবারের মান ভালো ছিল না। কোয়ালিটি অফ দ্য ফুড ওয়াজ নট গুড। টু পুট ইট মাইল্ডলি এই হচ্ছে আমাদের ফ্রেজ, যা দিয়ে আমরা এই যে অল্প কথায় বলতে গেলে
আন্ডারলাইন করা বাংলা বাক্যটার যে অংশ সেটাই প্রকাশ করলাম, এবং টু পুট ইট মাইল্ডলি ফ্রেজটা দিয়ে আমরা আমাদের প্রতিক্রিয়াকে সংযতভাবে প্রকাশ করলাম। অর্থাৎ কিনা পরিস্থিতিকে যেভাবে আমি দেখাচ্ছি বা যেভাবে বর্ণনা করছি, পরিস্থিতি তার থেকে অনেক বেশি সংকটপূর্ণ, অনেক বেশি খারাপ, কিন্তু সেটা আমি অত কঠিনভাবে প্রকাশ করলাম না, সংযতভাবে প্রকাশ করলাম। সংক্ষেপে বলতে হলে আমি তাকে পছন্দ করি না। একইভাবে টু পুট ইট মাইল্ডলি, আমি তাকে পছন্দ করি না। আই ডু নট লাইক হিম। টু পুট ইট মাইল্ডলি হচ্ছে আমাদের ফ্রেজ, যেটা দিয়ে আমরা এই সংক্ষেপে বলতে হলে এই শব্দগুচ্ছটাকে প্রকাশ করলাম। অর্থাৎ কিনা আমি তাকে ঘেন্না করি, তাকে যে আমি পছন্দ করি না, অপছন্দের যে লেভেল যেটা সেটা অনেক বেশি, তাকে আমি একদম ঘেন্না করি, দুই চোখে দেখতে পারি না, সহ্যই করতে পারি না, কিন্তু এত কঠিনভাবে আমি তা প্রকাশ করলাম না, এত রুডভাবে আমি তা কাউকে জানতে দিলাম না, আমি সংযতভাবে আমার প্রতিক্রিয়া ব্যক্ত করলাম। আর সেটা করলাম আমি টু পুট ইট মাইল্ডলি ফ্রেজটা ব্যবহার করে। এক কথায় বলতে গেলে তোমার এখানে আসা উচিত হয়নি। এক কথায় বলতে গেলে তোমার এখানে আসা উচিত হয়নি, অর্থাৎ কিনা তুমি যে এখানে এসছো তুমি বড় সড়ো বিপদে পড়তে পারো, কিন্তু কি কি বিপদে পড়তে পারো, আমার যে প্রতিক্রিয়া, এই বাবা তোমার এক্ষুনি একটা বিপদ হয়ে যাবে, এখানে এসে ঠিক করনি, এইভাবে আমি আমার প্রতিক্রিয়া জানাচ্ছি না, প্রতিক্রিয়া আমি সংযতভাবে জানাচ্ছি যে এক কথায় বলতে গেলে তোমার এখানে আসা উচিত হয়নি। অর্থাৎ কিনা পরিস্থিতিকে যেভাবে আমি দেখাচ্ছি, বাস্তবে পরিস্থিতি অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি জটিল এবং অনেক বেশি ভয়াবহ। চলো আবার আমরা এই ফ্রেজটাই ব্যবহার করি। টু পুট ইট মাইল্ডলি, তোমার এখানে আসা উচিত হয়নি। ইউ should not have come here. To put it mildly, you shouldn't have come here. Should not কে shouldn't ও বলতে পারো, শুনতে বেশি ভালো লাগে। To put it mildly, you shouldn't have come here. এক কথায় বলতে গেলে তোমার এখানে আসা উচিত হয়নি। সহজভাবে বলতে গেলে বা সহজভাবে বলতে হলে সে ভালো লোক ছিল না। একজন লোক জেলে গেছে, পুলিশ ধরে নিয়ে গেছে, কেউ এসে আমাকে জিজ্ঞেস করছে ব্যাপার কি, কি হয়েছে, লোকটাকে পুলিশ ধরে নিয়ে গেল কেন? আমি তাকে বললাম সহজভাবে বলতে হলে লোকটা ভালো ছিল না, বাস্তবে লোকটা ছিল ক্রিমিনাল, তার জ্বালায় আমরা কেউ টিকতে পারতাম না, এলাকার লোক অতিষ্ঠ হয়ে উঠেছিল। কিন্তু এত কঠিনভাবে আমি আমার প্রতিক্রিয়া ব্যক্ত না করে আমি আমার প্রতিক্রিয়া প্রকাশ করলাম অত্যন্ত সংযতভাবে, যে সহজভাবে বলতে হলে লোকটা ভালো ছিল না। অর্থাৎ কিনা লোকটাকে আমি যতটা না খারাপ দেখাচ্ছি, যতটা খারাপ বর্ণনা করছি, তার থেকে বাস্তবে লোকটা অনেক বেশি খারাপ ছিল। একই রকমভাবে আমরা ফ্রেজটা ইউজ করব সহজভাবে বলতে হলে এই অংশটুকু প্রকাশ করতে। টু পুট ইট মাইল্ডলি, সে ভালো লোক ছিল না। হি was not a good person. To put it mildly, he was not a good person. Was not কে wasn't উচ্চারণ করবে, শুনতে ভালো লাগে কথা বলার ইংরেজিতে। তাহলে তোমরা বুঝতে পারলে পুট ইট মাইল্ডলি বাক্যে কিভাবে ব্যবহার করতে হয় আর কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয়। ভীষণ সহজ একটা ফ্রেজ, কিন্তু ইংরেজিতে এর ব্যবহার ব্যাপক। কথা বলার ইংরেজিতে এর প্রয়োগ হামেশাই করতে হয়, তাই এই ফ্রেজটাকে বাদ দিয়ে তোমাদের পক্ষে স্পোকেন ইংলিশ ভালোভাবে শেখা সম্ভব না। দরকার হলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখো, কিভাবে আমি এই ফ্রেজটা বাক্যে ব্যবহার করেছি তার একটা রেফারেন্স রাখার জন্যে। নিজেদের ভেতরে প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে ফ্রেজের ব্যবহার তত সহজ মনে হবে। খুব পারফেক্টলি তোমরা এই ফ্রেজগুলো কথা বলার সময় বাক্যে ব্যবহার করতে পারবে। কঠিন কিচ্ছু নেই, ভীষণ সোজা, কোনো জটিল কিচ্ছু নেই এর মধ্যে।
তারপরেও যদি কোথাও কঠিন মনে হয়, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।